It permits plant to avoid inbreeding, and it is a buffer against changing environment and pathogen attack. স্যাম্পলিং ফর ডাইভার্সিটি যে সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে যে আসলে কোথায় কোথায় থেকে স্যাম্পল কালেকশন করা হবে সেটা, এবং এইগুলোর মধ্যে যেন বৈচিত্র্যতা থাকে। কারণ হচ্ছে যে আমরা যদি একই দেশের প্লান্ট একই জায়গা থেকে কালেকশন করি, তাহলে আমরা এর আগে পড়েছি যে আসলে সেখানে জেনেটিক ইরোশন থাকে। তো যদি আমরা ডাইভার্স প্লান্ট কালেকশন করতে পারি, তাহলে সেখানে আমাদের কালেকশন মিশনটা সফল হবে, এবং আমরা এমন কিছু ভালো প্ল্যান পাবো যেগুলো হচ্ছে যে এনভায়রনমেন্টাল অ্যাটাক বা অ্যাবায়োটিক স্ট্রেস বা প্যাথোজেন অ্যাটাকস এ থেকে আমাদেরকে প্রোটেকশন দিবে। Number 3, collection mission. This is the actual collection of Jamplasm itself. Question to be answered here include how to collect, where to collect, why collect, how to collect, and when the best to collect. তো তারপরে কালেকশন মিশনে নামতে হবে, এবং এখানে অ্যাকচুয়াল যে স্যাম্পল যেটা বড় আমরা কোনো রাইস জিনোটাইপ কালেকশন করতে চাই এবং সেগুলো জাপানিকা টাইপের, তাহলে জাপানিকা টাইপের রাইস কোথায় পাওয়া যাবে সেই জায়গাটা আমাদের জানতে হবে, এবং সেখানে কালেকশন করার জন্য এগুলো কখন বেস্ট টাইম এগুলো কালেক্ট করার সেটা, এবং তার সঙ্গে আমরা তার আগে জানবো যে এটা আসলে একটু বাংলাদেশের জন্য কোনো উপকার বা সুফল বয়ে আনবে কিনা, আর সেখানে কালেকশন করতে গেলে কিভাবে কোন ওয়েতে এটা যেতে হবে সেটা কালেক্ট করে আমরা আমাদের বাংলাদেশে নিয়ে আসতে পারি। তো এই কোশ্চেন গুলো যদি আগে সলভ করা যায়, তাহলে হচ্ছে যে কালেকশনে নেমে আসলে খুব কম সময়ের মধ্যে এগুলো প্রপার টাইমে গিয়ে সেগুলো কালেক্ট করে নিয়ে আসা যাবে। তারপরে হচ্ছে মেইনটেনেন্স এন্ড ম্যানেজমেন্ট। তো সেই কালেক্টেড মেটেরিয়াল গুলো দেশে নিয়ে আসার পর সেটাকে দেখতে হবে কোনো পার্টিকুলার রিসার্চ ইনস্টিটিউটে যে জাম্পলাজম গুলো নিয়ে আসা হলো সেগুলো অ্যাকচুয়ালি ডুপ্লিকেটেড হচ্ছে কিনা, আমাদের ওই জিন ব্যাংকে এগুলো অ্যাভেলেবল আছে কিনা। তারপরে সেগুলোকে পিজিআর হ্যান্ডেলিং হচ্ছে প্লান্ট জেনেটিক রিসোর্সেস, সেগুলোকে হ্যান্ডেল করা, লেবেলিং, সেগুলোকে ট্যাগ দেওয়া, ফিল্ড প্ল্যানিং, সেগুলোকে ফিল্ডে নিয়ে যাওয়া, অ্যাসাইনিং এক্সেকশন নাম্বার, ডেটাবেস এন্ড ডকুমেন্টেশন। এগুলো মানে হচ্ছে যে সেগুলোর ভ্যারাইটি নাম্বার বা এক্সেকশন নাম্বার বলতে বোঝাচ্ছে যে ওই জাম্পলাজমের একটা আইডেন্টিটি, তোমাদের যেমন স্টুডেন্ট আইডি আছে তোমাদের এক্সেকশন নাম্বার দিয়ে দেওয়া হয়। তারপরে ডেটাবেস আসলে সনাক্ত করতে হবে যে কতগুলো কোন প্রজাতির প্লান্ট কালেকশন করা হয়েছে, এটা হচ্ছে কতটি ভ্যারাইটি কালেকশন করা হয়েছে, সেগুলোর নাম, সংখ্যা, সিড পরিমাণ এটসেট্রা, এবং এটা প্রপারলি এই ইনফরমেশন গুলো থাকলে সেটা একটা প্রপারলি ডকুমেন্টেশন। নেক্সট, ক্যারেক্টারাইজেশন এন্ড ইভালুয়েশন। তো আসলে সেই মেটেরিয়াল গুলো নিয়ে আসলেই হবে না, সেই মেটেরিয়াল গুলো আসলে বাংলাদেশে কন্ডিশনে সেগুলোকে ইভালুয়েট করতে হবে। এটা মরফোফিজিওলজিক্যাল মানে হচ্ছে যে বায়োকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, মলিকুলার ক্যারেক্টারিস্টিক্স, অ্যাগ্রোনমিক ক্যারেক্টারিস্টিক্স এটসেট্রা স্টাডি করতে হবে। তার কারণ হচ্ছে যে এই ক্যারেক্টার গুলো যদি আমরা না জানি কোনটা হাইল্ডিং, কোনটা আর্লি ফ্লাওয়ারিং, কোনটা হাইট বড়, কোনটা হাইট ছোট, কোনটাতে ফলন বেশি পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। Number 6, information and documentation. A variety of tools are used for data storage and management, systematic documentation of collected and conserved materials, and exchange of information stimulate examples of access, evaluation, and utilization. তো ডাটা স্টোরেজ এবং ম্যানেজমেন্টের জন্য পার্টিকুলার কোনো সফটওয়্যার ইউজ করা বা ওয়েবসাইট ইউজ করা
আহ, যদি প্রপার ওয়েতে এগুলো ডকুমেন্টেড থাকে সে ওয়েবসাইটে, তাহলে হচ্ছে যে এগুলো ফরেনাররা দেখতে পারে, বা হচ্ছে অন্য ইনস্টিটিউট থেকে লোকজন দেখতে পারে, এবং আলটিমেটলি তারা হয়তো তোমার কাছে পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারে যে এই সিট গুলো আমার প্রয়োজন এবং এই জিনিসগুলো আমার দরকার। তো এই জন্য আসলে যা বলা যাবে এক্সেসের জন্য এবং এগুলো ইভালুয়েট করা, এগুলো ব্যবহার করা, এটা এই প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়। ওকে, ফাইনাল হচ্ছে ইউটিলাইজেশন। সো প্রপার ডকুমেন্টেশন এবং ইনফরমেশন থাকার পর তারপরে ইউটিলাইজ করতে হবে যে আসলে কোনটা যদি হায়ার জিনোটাইপ থাকে, কোনটা যদি ব্লাস্ট রেজিস্ট্যান্ট আর রাইস থাকে, কোনটা যদি টলারেন্ট জিনোটাইপ থাকে বা রাইসের ক্ষেত্রে রাইসের থাকে, তাহলে সেগুলো আসলে পরবর্তীতে ইউটিলাইজ করতে হবে নতুন ভ্যারাইটি তৈরিতে, সেগুলোকে আহ, ব্যবহার করতে, এবং আলটিমেটলি পরবর্তীতে ভ্যারাইটি রেজিস্ট্রেশন সিস্টেম আছে যেটা আসলে পড়াচ্ছেন, এবং সে পরবর্তীতে গেলে নতুন ভ্যারাইটি আমরা পাবো আর কি। Genetic resources have to be utilized for developing new varieties to meet the ever-changing demands of mankind. আসলে আমরা আমাদের টার্গেটটা কি থাকে, আসলে সে অনুযায়ী কিন্তু ভ্যারাইটি গুলো ডেভেলপ করা হয়। তো আহ, আগের ব্রিডিং যেটা ছিল শুধু হাই ইল্ডিং এসছে, এখনকার যুগে আর শুধু হাই ইল্ডিং এর দিকে যাচ্ছে না। প্লান্ট ব্রিডাররা আসলে কোয়ালিটেটিভ ক্যারেক্টার দেখতেছে যে কোনটা হচ্ছে যে ভিটামিন বা মিনারেলস ক্যারি করে আহ, সে জিনিসগুলো, এবং হচ্ছে যে এটা এখন মানুষ ডায়াবেটিক রাইস পাচ্ছে, তারপরে হচ্ছে লো জিআই কন্টেন্ট রাইস বা অন্যান্য ক্রপ পাচ্ছে, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ক্রপ পাচ্ছে। তো তা- স্যার কি লগ আউট হয়ে গেছেন? সো সরি, ইলেকট্রিসিটি বিভ্রাটের কারণে আমার ওয়াইফাই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। তো লাস্ট স্লাইড আমি দেখাচ্ছিলাম। ওকে, শোনা যাচ্ছে আমাকে?
সরি যে বিভ্রাটের কারণে কানেকশন চলে যায়। তো বাই দ্য ওয়ে, তোমাদের কোর্স কমপ্লিট মোটামুটি শেষ। যে চ্যাপ্টারটি আমার টার্গেট ছিল, এই চ্যাপ্টারটি আমি পড়িয়ে দিলাম। আমি টার্গেট করেছিলাম যে 9:30 মধ্যে কমপ্লিট করবো, আমার ঘড়িতে 9:30 বাজে। তো ইটস ডান। কারো যদি কোনো কোশ্চেন থাকে উই ক্যান ডিসকাস। যদি যারা অ্যাটেন্ডেন্স দাওনি, সো প্লিজ ইনবক্সে আইডি গুলো দিয়ে দাও। অনলি আইডি, নাম লাগবে, অনলি আইডি। এখন কোশ্চেন আসতে পারে একটা যে স্যার মিড টার্মে আপনার অংশ থেকে কয়টা কোশ্চেন থাকবে, তাই কি না? জি স্যার। জি স্যার। তো আমরা তিনজন স্যার পড়িয়েছি, তো তাতে 3 স্যারের অংশ থেকে কোশ্চেন থাকবে, এবং আশা করা যায় 2 to 2 এই পজিশনে যেহেতু কোশ্চেন করা হয়নি, এটি আমি আশা করতেছি, বাট এটা একটু চেঞ্জও হতে পারে। তো দেখা যাক কি হয়। তো এই শীট গুলো কিভাবে তোমাদের কাছে পৌঁছানো যায়, তো আমার সঙ্গে সিয়ারা মোটামুটি অ্যাটাচ আছে, তো আমি এই শীটটি পিডিএফ আকারে তাদেরকে দিয়ে দিব। সরি, মানে কোন কোন টিচার কুইজ নেব, তো এটির জন্য অ্যান্সার যেটা সেটা হচ্ছে যে আমরা একবার ডিসাইড করিনি যে এগুলো নিয়ে আসলে আমাদের বিভাগে কথা হয়নি। শর্ট মেসেজে এই পরীক্ষাটি নেওয়া কত উপর আমরা এটা জানতে পেরেছি। আচ্ছা, বৃহস্পতিবারে মেবি এটা জানতে পেরেছি, বাট আমরা এখনো বসিনি এটা নিয়ে। তো কুইজ এক্সাম যদি 3 সালে নেই, তোমরা দিতে পারবে কিনা? কুইজ যদি আমরা 3 সালে নেই, তোমরা দিতে পারবে কিনা? সরি, শুনতে পারিনি স্যার। 3টা কুইজ অনেক বেশি হয়ে যায় স্যার। সিলেবাসটা অনেক বড় স্যার। কোন স্যার ড্রপ হবে? কোন স্যারের প্রশ্ন ড্রপ করতে চাও? আমরা এটা ডিসকাস করতেছি, ইটস নট ফাইনাল, জাস্ট উই আর ডিসকাসিং। কোন স্যারের প্রশ্ন ড্রপ করা যায়, নাকি আমি ড্রপ হয়ে যাবো, এটা মানে ভালো হবে? তিনজন থাকলেও সমস্যা নাই স্যার, কিন্তু একটু যদি স্যার পার্টটা কমাই দিতেন স্যার। স্যার সিলেবাসটা অনেক বড় হয়ে গেছে স্যার, মানে মিডের হিসেবে অনেকটা বড় স্যার, আমাদের খুবই কষ্ট হয়ে যাবে স্যার। যদি একটু কাইন্ডলি দেখতেন, একটু যদি কনসিডার করা যেত স্যার, তাহলে আমাদের একটু ভালো হতো স্যার। আর স্যার রতন স্যার, আচ্ছা ঠিক আছে, অনলাইন হওয়ার কারণে স্যার মানে আমাদের পুরোপুরি বুঝতেও স্যার একটু সমস্যা হয়েছে। তো দেখা যাচ্ছে রতন স্যারের পার্টটাই অনেক বড় স্যার। রতন স্যার আমাদের অনলাইনে ক্লাস নিয়েছিলেন, তিনি আমাদের অফলাইনেও নিতে চাচ্ছিলেন। আমরা আমাদের স্যার মিডের রুটিন দেওয়ার কারণে আমরা অফলাইনে ক্লাসগুলা করতে পারি নাই। অনলাইনে যখন হচ্ছিল স্যার, তখন অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম বা অনেক ইস্যুর কারণে আমরা ঠিক মতো বুঝতে পারি নাই স্যার। স্যার এই আমাদের যদি একটু কনসিডার করতেন, একটু যদি মিডের সিলেবাসটা একটু যদি কমানো যেত স্যার, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো স্যার। আচ্ছা ফাইন, তাহলে আমি রতন স্যারকে ডিসকাস করব। স্যার বলেছি আর কি। স্যার আমি রতন স্যারের সাথে কথা বলছিলাম স্যার, যে আমাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে অনলাইনে, তো অফলাইনে যদি স্যার একটু কন্ট্যাক্ট করেন। তো স্যার বলছিল যে অফলাইনে আমি কন্ট্যাক্ট করবো, এর মধ্যে স্যার মিডের ডেট হয়ে যায় স্যার, আমরা একটু প্রবলেম হচ্ছে। বুঝতে পারছি আসলে যে অবস্থা দিকে গেছে এবং যে অবস্থাটির সামনে আমরা পাবো আপনার মিট, আমার মনে হয় না যে ভালো কিছু ফিজিক্যালি খুব বেশি সময় পাওয়া যাবে। আসলে ফিজিক্যালি সময়
মনে হয় না খুব বেশি পাওয়া যাবে, কারণ মিডের পরে দেখা যাচ্ছে যে পূজা আছে এবং তারপরে হয়তো কয়েকদিন ক্লাস হয়ে তারপরে হচ্ছে নভেম্বরে হয়তো ফাইনাল হবে, এমনটাই হয়তো তোমরা চাও। তো সেই ক্ষেত্রে তোমরা দেখো স্যার যদি নিতে পারে সেগুলো ফিজিক্যালি, দ্যাট উইল ফাইন, বাট মিডের আগে তো আর কোনো পরীক্ষা সম্ভব না, যেহেতু পরীক্ষা পরীক্ষা আছে। স্যার সেই জন্য স্যার আমাদের রিকোয়েস্ট স্যার যে যদি প্রশ্নটা মানে একটু একটু করে কমানো যেত তাহলে আপনাদের তিনজনেরই নিজের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি আমার ইয়েটা বলে দেই, সেটা হচ্ছে যে আমি কিছুটা আমার প্রশ্নটা কমিয়ে দিচ্ছি। যদি প্রথম থেকে কথা বলে থাকি তাহলে সেটা হচ্ছে যে সেন্টার অফ অরিজিন এন্ড সেন্টার অফ ডাইভার্সিটি ছিল। সেখানে সেন্টার অফ অরিজিন, সেখানে এনআই ডেভেলপের 8টা সেন্টার অফ অরিজিন আছে, এবং পরবর্তীতে উনি সাব ডিভিডেড করে আরো 11টা। তো সেগুলো আমি বলেছিলাম যে সেগুলোর প্রতিটা দুটো করে এক্সাম্পল জানতে হবে। দেন সেন্টার অফ ডাইভার্সিটি আছে, ডাইভার্সিটি ডেফিনেশন এবং টাইপস গুলো আছে, এবং প্রতিটা ক্যারেক্টারস আছে। আচ্ছা, এটা গেল ওদিকে। আরেকটি কোশ্চেন আমরা করি, সেটা হচ্ছে যে সব সেন্টার অফ অরিজিন কিন্তু সেন্টার অফ ডাইভার্সিটি কিন্তু সব সেন্টার অফ ডাইভার্সিটি সেন্টার অফ অরিজিন না। সো এই কোশ্চেনটা অনেক সময় অ্যাপ্লাইড হিসেবে দেওয়া হয়, তবে এবারকার জন্য এই কোশ্চেনটি অ্যান্সার করতে হবে না। এবারকার জন্য লাস্ট যেটা কোশ্চেন বললাম, এবারকার জন্য এই কোশ্চেনটি অ্যান্সার করতে হবে না। ওকে, তারপরে হচ্ছে যে এই পিজিআর প্রাণজেটিক রিসোর্সেস যেটা কি, এটা টাইপ গুলো আছে, প্রতিটা টাইপের বৈশিষ্ট্য এবং সেগুলো এক্সাম্পল আছে। তারপরে হচ্ছে আরো কিছু ডেফিনেশন আছে, জেনেটিক ডাইভার্সিটি, জেনেটিক ভালনারেবিলিটি, জার্মপ্লাজম, জেনেটিক ভেরিয়েশন, এগুলো আছে। তারপরে আছে জার্মপ্লাজম কনজারভেশন, এগুলো টাইপ একটা চার্ট আকারে আছে। তারপর হচ্ছে যে এগুলো ডিটেলস আছে। তারপরে এক্সিটো কনজারভেশন মেথডস, এখানে হচ্ছে হোল কনজারভেশন, হোল প্লান্ট কনজারভেশন আর পার্টস অফ দ্য প্লান্ট কনজারভেশন। আর তারপর লাস্টে যেটা পড়ানো হলো ইনসিটু কনজারভেশন মেথড গুলোর নাম, প্রত্যেকটা মেথড পড়ানো হয়েছে। ফাইনালি হচ্ছে যে প্লান্টেটিক রিসোর্স গুলোকে কিভাবে এক্সপ্লোর করা যায়, কিভাবে ম্যানেজ করা যায়, এর সাতটা স্টেপ আছে, যেটি আইবিপিজিআর দিয়েছে, যেটা রোম ইটালিতে আইবিপি এদের পিজিআর এর খুব নিষ্পাপ ছিল, তারা একটা গাইডলাইন দিয়েছে, তাতে 7টা স্টেপ আছে। এখন বলো যে তোমাদের জন্য আসলে কতটুকু কমালে ভালো হবে, নাকি আজকে ক্লাস যতটুকু নিলাম এই টেকনিক সেকশনের জন্য বাদ যাবে, সেটা হতে পারে। স্যার এক্সি টু ইনটু কনজারভেশন পর্যন্ত থাকলেই মনে হয় ভালো হয়। আমি তো ইনস্টিটিউট বাদ দিতে যাচ্ছি। দেন স্যার তাহলে তো আলহামদুলিল্লাহ। ইনস্টিটিউট বলতে ইনস্টিটিউট যে 5টা টাইপ আছে, 5টার মধ্যে 3টি টাইপ পড়ানো হয় ক্লাসে, বা এবার পড়িয়েছি ওইটা। আর হচ্ছে লাস্ট যেটা আজকে পড়লাম, পিজিআর এক্সপ্লোরেশন এন্ড ম্যানেজমেন্ট, এই দুটো বাদ থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের আধা ঘন্টা নষ্ট করেনি কেন? তো আমি সরি যে আসলে তোমাদের কাছ থেকে আপিল আসে এবং তোমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে আমাকে সামহাও কোর্স কাটার করতে হচ্ছে, তোমাদের পক্ষে ফেভারি থাকার জন্য, যাতে তোমাদের একটু কষ্ট কম হয়। দ্যাটস ওয়াই, এটি আগে জানলে হয়তো ডিসিশনটা আমি আগে নিতে পারি। স্যার সেটা সমস্যা না স্যার, ক্লাস করলাম আমরা আগে ডেফিনেটলি এটা আমারও একটা অংশ শেষ হলো, কারণ এই চ্যাপ্টার আজকে বলতে এখানে শেষ, এরপরে আমরা মিডের পরে নতুন চ্যাপ্টার শুরু করবো। তো ঠিক আছে, আমি মনে হয় স্যারের সাথেও কথা বলবো স্যার, আপনি স্যারের সাথে একটু স্যার কালকে বলবো, তাহলে আমাদের জন্য একটু আচ্ছা স্যারকে আমি যে যেহেতু ছেলেটা খুব শর্ট সময়ে পরীক্ষা দিচ্ছে, যদি একটু কনসিডার করেন তাহলে তো ঠিক আছে। সব স্যার অনেক ধন্যবাদ স্যার। ওকে, তো সবাই ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক এই দোয়া করি। আসসালামু আলাইকুম।